পরে বিজেপির কাছে আসবেন, শুভময় মৈত্রের কাছে যাই। শুভময় মৈত্র, আপনি আমাকে একবার বলুন তো, এটাকে প্রচেষ্টা হিসেবে দেখবো না এটাকে আইওয়াস হিসেবে দেখবো, চোখে ধুলো হিসেবে দেখবো? না, প্রথম কথা হচ্ছে আলুর দাম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ খুব পরিষ্কারভাবে কুমার রায় বহুদিন আগে বলে দিয়েছেন, লেখা আছে কাগজে, আলু খেলে মগজে, ঘিলু যায় ভেস দিয়ে, বুদ্ধি গজায় না। ফলে এই ধরনের যে আলোচনা এবং যে ধরনের বক্তব্য, অবশ্যই বিজেপির বিরুদ্ধে প্রচুর কথা বলা আছে, কেন্দ্রীয় রাজনীতি নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু বাজারে লঙ্কার দাম 150 থেকে 200 টাকা কেজি হলে তার জন্য নরেন্দ্র মোদী ধ্যানের জন্য সেই দাম বেড়েছে, এই ধরনের রাজনৈতিক যুক্তি দেয়া ভীষণ। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী মানে কবি যখন কিছু কবিতা লেখেন তখন তো ভবিষ্যতে আমরা ভাব সম্প্রসারণ করি, ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার যে ইনার মিনিং টিনিং সেগুলো বিভিন্ন মানুষ বলবেন, কিন্তু বাজারের যে সবজির দাম যেটা ছোঁয়া যাচ্ছে না এই মুহূর্তে, সেই জায়গায় গিয়ে কিন্তু একটা বিপুল, এবং সবজি কেন সমস্ত কিছুর দাম, সেই জায়গায় একেবারে চোখ বুঝে সমস্তটা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ঠেলে দেবো, এই যে যুক্তিটা, এই যুক্তিটা একেবারে, অবশ্যই আমি অর্থনীতির ছাত্র নই, আমি বুঝিও না ভালো, এবং আলু খেয়ে একটু বেশি খেয়েই হয়তো বুদ্ধি ভেস দিয়ে গেছে, কিন্তু এই গোটা সবজির দাম বাড়ার জন্য সরাসরি নরেন্দ্র মোদীকে আঙুল দেখিয়ে দিলাম, এই ছাড়া আরো অনেক ভালো কারণ আছে যার জন্য বিজেপির বিরোধিতা করা যায়। ফলে যুক্তি দিয়ে মুখ ঘুরিয়ে দেয়া এবং রাজনৈতিক কারণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ সফল সেই রাজনৈতিক কাজে, সেটা হচ্ছে একই সঙ্গে তিনি শাসক এবং বিরোধী এই দুই দায়িত্বই পালন করেন। ফলে উনি নিজের দলের লোকদের বলেন যে কেউ বোমা বাঁধে, কেউ টাকা চুরি করে, এবং বলে দেওয়ার পর তিনি বিরোধীদের ভোটটাও নেওয়ার চেষ্টা করেন। ফলে সম্পূর্ণভাবে এই অভিনয় বা এই বিষয়গুলো তো বলতে পারবো না, রাজনৈতিক নেতারা সকলের দুঃখে কাঁদেন সবসময়, এবং সেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্যি, এবং এত চোখের জল রাজনৈতিক নেতাদের থাকে যে বালতি ভরে যায়, কিন্তু আপাতত বাজারে যা অবস্থা তাতে সবজি বালতির জলে ধোয়াও যাচ্ছে না, এতটা আগুন জলে দিলেও ধোঁয়া উঠছে। এবং আজকে ওনার বক্তব্যের পর যদি অন্তত আগামী 10 দিনে উনি যেটা বলেছেন যেভাবে হকার তোলার পর হকার বসানো, এই জায়গায় দাঁড়িয়ে যদি দামটা কমে আমরা বাঁচি, তাহলে মোটামুটি যেটা একটা বিষয় খুব সহজ, যারা নিরামিষাশী আছেন এবার তারা পশ্চিমবঙ্গে বসে বাজারে গিয়ে আর বোধহয় নিরামিষ খেতে পারবেন না, কারণ কিছুদিন পর হয়তো দেখা যাবে যে আমিষের থেকে নিরামিষ বিষয়গুলোর দাম আরো অনেক বেশি হয়ে গেল। ফলে এই যে আমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে শুনতে ওটাই মনে হচ্ছিল যে যদি মুরগির অসুখ হয়েছে ছড়িয়ে দিলে পাঠার মাংসের বিক্রি বাড়ে, মুখ্যমন্ত্রী বলছিলেন, আমি জানি না, তাহলে কি সবজির দাম বাড়িয়ে দেওয়া এই কারণে যাতে করে পাঠা বা চিকেনের বিক্রি বাড়ে? এর পিছনে কারোর কোনো স্বার্থ আছে নাকি? মানে মুখ্যমন্ত্রী বললেন বলে যদি শাসক এবং বিরোধী এই কথাগুলো উনি খুব শান্তনা পেতে পারেন, শান্তি পেতে পারেন। সফল হয় সৌম্যদা, তার চেষ্টাটা কি সফল হয়েছে এরকম কথা বলে? যদি হয়ে থাকে তাহলে সেরকম চেষ্টা করা কি উচিত না উচিত নয়? ভীষণ অনুচিত। অবশ্যই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, জিনিসের দাম বাড়লেও যেমন মানুষ তৃণমূলকে ভোট দেয়, সেই রকম দেশের অনেক সমস্যার সমাধান না করা সত্ত্বেও তো বিজেপি 240 আসন পেয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি যুক্তি হয় যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বলেই তৃণমূল কংগ্রেস ভালো, তাহলে সেই সেটা যদিও বলতে পারেন যদি উনি, তাহলে সেটা বলাই তো ভালো। মানুষ যা চায়, উনাকে ভোট দিয়েছেন মানে উনি যেগুলো বলেছেন, উনি যেগুলো বলেছেন মানুষকে অ্যাকসেপ্ট করেছেন। থেকে বেশি আসন বিজেপি পেয়েছে, সুতরাং বিজেপি আরো ভালো দল। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল তিনিই সবচেয়ে ভালো, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সবথেকে ভালো দল। জিনিসের দাম বাড়লেও 5-6বার হয়েছে। না না, মনীষকর বাবুর কথা অনুযায়ী তার মানে মানুষ 11, 16, 21, 24 সব সময় আপনারা একই কথা বলেন। এই চেষ্টা তো যে বারবার সফল হয়েছে তাহলে কি ভুল? না না, মানুষ ভুল না মমতা ভুল? মনীষকর বাবু শুনুন না, আপনি বলুন মানুষ ভুল না মমতা ভুল? মনীষকর বাবু, আপনি আমার যেটা মনে হলো আপনার কথা শুনে যে মানুষ তার মানে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভালো ভালো কথা শোনার জন্য, কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়ার জন্য না। আপনি বললেন তো, আমি বলছি উনি যদি দুটো রোলে প্লে করতে পারেন তাহলে ভোট পান। মানুষ যেটা চায় সেটা যদি করেন সেজন্য ভোট পান। করেননি, মানুষ যেটা চায় না না করেন না, 11, 16 আরে মনীষকর বাবু করেন না, আবারও বলছি করেন না, বলেন যদি করতেন তাহলে তো বলতে হতো। তাহলে পরপর কেন জিতে আসছে? না বলে তো বলতে হচ্ছে। তাহলে পরপর কেন জিতে আসছে? 11তে জিতেছে করেনি, 16তে ভোট পেল, 16তে জিতেছে করেনি, 21এ ভোট পেল। আমি বলতে দিতে হবে একটা কথা, সেটা হচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোনো সময়ের নিরিখে
বামফ্রন্ট সরকারের 34 বছর সত্যি, বিজেপির যে তৃতীয়বার ক্ষমতায় আসা সত্যি, তৃণমূল কংগ্রেসও সত্যি। তার মানে যে কোনো সময় কোনো দল ভোটে জিতলেই সে সত্যি, তার সব কাজ সত্যি। গণতন্ত্রের সংজ্ঞা যদি হয়ে যায় তাহলে তো লঙ্কার দাম আরো বাড়বে এবং দামেই বেশি ঝাল লাগবে। স্পষ্ট করে এরকম কথা আপনি বলতে পারতেন না। হ্যাঁ, সেই তো সিপিএম এর সময় স্পষ্ট করে এরকম টিভির পর্দায় দাঁড়িয়ে এরকম ভাবে একটা সমালোচনা করতে পারতেন না। মনীষবাবু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটা ছোট্ট সুযোগ আপনার কাছ থেকে আমি চাইবো সঞ্চালক হিসেবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এখন যে সাংবাদিকের নামে, আমাদের নমস্য প্রণম্য যে সাংবাদিকের নামে, অরুণ সেনগুপ্ত নামে যে মেট্রো স্টেশনটা হয়েছে না, এক সময় ওনার অফিসটা গণশক্তির থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল, তখন এখানে ছিল না বর্তমান ভবন। তো আপনি নিশ্চয়ই জানেন তখন প্রত্যেকদিন বর্তমানে কি লেখা হতো। আমার নলেজের মধ্যে নেই, আপনার জানা থাকলে বলবেন, এখানে যারা আছেন তারাও জানা থাকলে বলবেন যে বর্তমান অফিসের সামনে কেউ কোনোদিন একটা কালীপটকাও ফাটিয়ে এসেছিল সিপিএম এর সময়। সিপিএমে অনেক দোষগুণ থাকতে পারে, কিন্তু এটা আমার জানা নেই। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, বলছি মুম্বাইয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নেতাদের অনেক ধন্যবাদ যে তারা তাদের রাজত্বেও কথা বলতে দিচ্ছেন। অবশ্যই এটা আপনাদের অত্যন্ত ভালো গুণ। এবার আপনারা সময় করে সেটাও বন্ধ করে দেবেন, তাহলে আর বাজারের দাম নিয়ে আলোচনাও হবে। এক্স্যাক্টলি, এটা বিরাট মহানুভবতা। এবার আমি অভ্রর কাছে আসবো। অভ্র, আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করছি, সায়নদীপের কাছে বোঝার চেষ্টা করবো। কাঁচা লঙ্কা জানি আমাদের এ রাজ্যে বেলডাঙ্গায় খুব বিখ্যাত, মুর্শিদাবাদে এখন 150, 175, কোনো বাজারে 200ও আছে, মানে যেখানে যেমন তোলা হয় আর কি, মানে তোলা দিতে হয়। মুম্বাইয়ে, একেবারে মুম্বাইয়ে, খাস মুম্বাইয়ে এটা 100 টাকা কেজি। কুমড়ো আমি জানি না মহারাষ্ট্রে আমাদের থেকে বেশি ফলন কিনা, ওখানে 20 টাকা কেজি মুম্বাইয়ে, আমাদের এখানে 35 টাকা কেজি, এখন 40ও যাচ্ছে কোনো কোনো বাজারে। অনির্বাণদা, আমরা নাকি এগ্রিকালচার ভিত্তিক রাজ্য, এটা আমি বলছি না, এটা তথ্য কিন্তু বলছে। আমি দেখছিলাম যে আমরা সরকারিভাবে কি বলছি, আমি একদম বের করে দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা, যেখানে বড়াই করে লেখা আছে 71 লক্ষের উপরে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে তারা ফার্মিং করেন, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। আবার এই পশ্চিমবঙ্গ সরকারেরই ডেটা বলছে যে সুফল বাংলা স্কিমে এত বছর পর আমাদের স্টেট গভর্নমেন্ট মাত্র 60,000 ফার্মারকে ইনভলভ করতে পেরেছে। মানে 71 লক্ষ ফার্মার একদিকে, তার মধ্যে মাত্র 60,000 জনকে কিন্তু ইনভলভ করতে পেরেছে সুফল বাংলা এই স্কিমে। এবার আপনি কনটেক্সটে নিন এই যে প্রাইস রাইজ, 25 তারিখ বিভিন্ন নিউজ পেপার এবং মিডিয়া রিফ্লেক্ট করে যে একটা টাস্ক ফোর্স নাকি গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেই টাস্ক ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে অগ্নিগর্ভ দাম, এই যে দাম এত বেড়ে গেছে সবজির, সেটা যাতে কন্ট্রোল করা হয়। ওই টাস্ক ফোর্সের একজন মেম্বার রবীন্দ্রনাথ কোলে মহাশয় বলে একজন, উনি মিডিয়াতে স্টেটমেন্ট পর্যন্ত দেন যে তারা নাকি অবজার্ভ করছে। আজকেও মুখ্যমন্ত্রী বলেন আমি 10 দিন অবজার্ভ করব, 10-15 দিন আগেও এই টাস্ক ফোর্সের মেম্বার বলেছেন উনি অবজার্ভ করছেন, অবজার্ভই করে যাচ্ছেন, করে যান, ভালো কথা। এই রবীন্দ্রনাথ কোলে মহাশয় অবজার্ভ করে বলেন যে তারা আরও কিছুদিন অবজারভেশনে রাখবেন, তারপর তারা নাকি জায়গায় জায়গায় বাজারে গিয়ে রেড করবেন। সে রেড আজ পর্যন্ত হয়েছে কিনা আমার অন্তত জানা নেই, আমি তো অজ্ঞসজ্ঞ মানুষ, বিজেপির মেম্বার। আরেকটা কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটা আঙ্গুল তোলার চেষ্টা হলো তৃণমূল সমর্থকের তরফে। ওনার জানা উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 550টা মনিটরিং সেন্টার চালায় এই প্রাইস রাইজকে কন্ট্রোল করার জন্য। ওনার জানা উচিত অলরেডি কিছু মাস আগেই বেশ কিছু এরকম খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানির ওপরে কিন্তু কন্ট্রোল এনেছে কেন্দ্রীয় সরকার, যাতে প্রাইসগুলো কন্ট্রোল থাকে। তৃণমূল সমর্থকদের এটাও জানা উচিত যে আমি একদম যে ডেটা দিচ্ছি সেটাকে তাদেরকে খণ্ডন করতে হবে। এটা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটা, আপনারা প্রত্যেক দর্শক বন্ধুরা খুঁজে দেখতে পারেন। জম্মু অ্যান্ড কাশ্মীরে হোলসেল আলুর প্রাইস এখন যা, তার থেকেও বেশি পশ্চিমবঙ্গে আলুর হোলসেল প্রাইস। এটা হবে কেন? আমাদের নাকি 71 লক্ষ ফার্মার ফ্যামিলি, এত নাকি আলুর চাষ হয়, কিন্তু এখানে প্রশ্ন আছে আপনাকে, জানান আপনাকে নতুন করে মাসুল সমীকরণ নীতি চালু করেছেন? হ্যাঁ, কারণ আছে মাসুল সমীকরণ কেন চালু করেছেন জিজ্ঞেস করছি। ধরুন, আচ্ছা, পটল কোথায় বেশি ফলে, পশ্চিমবঙ্গে না মহারাষ্ট্রে? মানে এখান থেকে মহারাষ্ট্রে যায় না মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে আসে? আলু কি আমি আলু নিয়ে দাম 80 টাকা এখানে, মহারাষ্ট্র আসে, আমার মনে হয় মাসুল সমীকরণ নীতি আছে গোটা দেশ জুড়ে। মানে এখানে কোনো চাহিদা যোগান হিসেবে টমেটো 80, এখানেও 80। একটা জিনিসের রহস্য ভেদ করতে পারছি না, বেগুন মহারাষ্ট্রে আমার মনে হচ্ছে বাম্পার ফলন হয়েছে সায়নদীপ, বাম্পার ফলন। মুম্বাইয়ে 60 টাকা কিলো, পশ্চিমবঙ্গে 150 টাকা, 160 টাকাও কিলো। আমি যেটা বলছিলাম, আপনি যদি পেঁয়াজের দাম দেখেন, আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা তুলেই বলছি,
পেঁয়াজের দাম গত বছরের নিরিখে আমাদের রাজ্যে 64% হোলসেল রেট কিন্তু ইনক্রিজ হয়েছে, 64%। 20 টাকা দাঁড়ান, এবার উত্তরপ্রদেশের বারবার করে কম্প্যারিজন টানা হয়, আমি উত্তরপ্রদেশের তথ্য তুলে দিচ্ছি। উত্তরপ্রদেশের পেঁয়াজের হোলসেল প্রাইস হচ্ছে 2760 টাকা অ্যাট প্রেজেন্ট, এই জুলাই মাসের তথ্য দিচ্ছি আমি। আর আমাদের রাজ্যে সেটা হচ্ছে 3443 টাকা হোলসেল প্রাইস। এবার আপনি দেখুন উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন ভোট করেনি। আমি তথ্য দিচ্ছি, নির্বাচন কমিশন ভোট করেছে কেন জিজ্ঞেস করছি। ডিমান্ড নেই তো এখানে। ও আচ্ছা আচ্ছা, ওখানে পেঁয়াজ খায় না। তৃণমূলের যুক্তি হচ্ছে উত্তরপ্রদেশে পেঁয়াজ খায় না, আমাদের রাজ্যে বেশি পেঁয়াজ খায়। আমি খালি কিন্তু অন্য কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন নাসিকের পেঁয়াজ আনলে এখানে নাকি কমিশন বেশি। এটা উনি জানেন, জেনে শুনে 3 মাস ধরে পেঁয়াজের দর বাড়তে দিয়েছেন, আজকে অভিনয় করতে বসেছেন। আরেকটা কথা বলি দাদা প্লিজ, আরেকটা কথা বলি, বাংলায় একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা বেশ অনেক বছর ধরে হচ্ছি, সেটা হচ্ছে মিডলম্যান বা ফোরেদের সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় প্রত্যেকটা জেলায় সারা রাজ্য জুড়ে একের পর এক ফোরে রাজত্ব কিন্তু গড়ে উঠেছে। আজকে এই যে অগ্নিগর্ভ প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্যা সাধারণ মানুষের হচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু এই মিডলম্যান বা ফোরেদের এরমভাবে রাজত্ব গড়ে ওঠা। আরেকটা জিনিস, এটা তৃণমূল কংগ্রেসের একটা সুযোগ হিসাবে দেখছে না তো। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা এই ফোরে মিডলম্যান বা কোল্ড স্টোরেজগুলো, তারা এই যে উৎপাদন হচ্ছে সেগুলোকে হোল্ড করে রাখছে না তো, এটাও কিন্তু খুঁজে দেখার বিষয়। কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছি একটা প্র্যাকটিস হচ্ছে, হোল্ড করে রাখা হয়, দামটাকে এভাবে বাড়তে দেওয়া হয়, সাধারণ মানুষ বাধ্য হয়ে কেনেন, কারণ না কিনে তারা খাবেন কি। তারপরে একটা সময় যখন একদম পিকে পৌঁছায়, ক্রেসেন্ডোতে পৌঁছায়, তারপর কিন্তু ওই কোল্ড স্টোরেজ থেকে মালগুলো বের করা হয়। এই পরিস্থিতি যদি পশ্চিমবাংলায় বারংবার তৈরি হয়, আমি বেশ কিছু রাজ্যের পরিসংখ্যান দিলাম, অন্যান্য রাজ্যের বেশ কিছু এরকম তথ্য আমি তুলে ধরলাম। এরপরে সাধারণ মানুষ, আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন সেটা সত্যি নাকি পুরোপুরি সাজানো ঘটনা এবং নাটক। আমি এই রায় আপনাদের উপরই ছাড়লাম। দেশের